কিভাবে তৈরি হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ বা বিধায়ক, এবং পুরো রাজ্যের যেসব এমএলএ রয়েছে তাদের মধ্যে থেকে একজন হয়ে থাকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। তো কি কি রয়েছে এই এমএলএ হওয়ার জন্য যোগ্যতা, এবং তারা কেমন বেতন পেয়ে থাকে, এবং তারা সাধারণ মানুষ এবং জনগণের জন্য কি রকম কাজ করে থাকে, এটি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেটি আপনি এমএলএ সম্পর্কে কিছু জানতে সাহায্য করতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এমএলএ সম্পর্কে জানার আগে আমাদের যে বিষয়টি প্রথমে জানতে হবে সেটি হলো, ভারত হলো একটি ফেডারেল দেশ, অর্থাৎ ভারতে ফেডারেশন সিস্টেম ফলো করা হয়। এই ফেডারেশন সিস্টেম মানে কি? এর মানে হলো যে কেন্দ্রের একটি সরকার থাকবে, এবং সেই কেন্দ্রের মধ্যে যেসব রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের মধ্যে একটি অন্য সরকার থাকবে, অর্থাৎ রাজ্য সরকার থাকবে। এবং এই দুটি সরকারের মধ্যে কী সব ক্ষমতাগুলি থাকবে সেটিরই উল্লেখ রয়েছে। যেমন কেন্দ্রের কাছে থাকবে যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা, এবং যেসব টাকা সম্বন্ধীয় জিনিসপত্র রয়েছে সেগুলো কেন্দ্রের কাছে থাকবে। এবং রাজ্যের কাছে কি থাকবে? যেসব স্থানীয় বিষয়গুলি রয়েছে, কৃষি, তারপরে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, এইসব বিষয়গুলি থাকবে রাজ্য সরকারের কাছে। এবং সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোন কোন বিষয়গুলি কেন্দ্রের কাছে থাকবে এবং কোন কোন বিষয়গুলি রাজ্য সরকারের অধীনে থাকবে, যাতে কোনো মতবিরোধের সৃষ্টি না হয়। এবার আসি বিধানসভার আসন সংখ্যা নিয়ে, যে কোনো বিধানসভার যে এলাকা রয়েছে সেগুলি কিভাবে এবং কারা ঠিক করে থাকে। এইগুলি ঠিক করে থাকে সীমানা পুনর্নির্ধারণ কমিটি, যার চেয়ারম্যান হয়ে থাকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছে অবসরপ্রাপ্ত, সে অথবা ওই দেশের এবং ওই রাজ্যের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের মধ্যে থেকে কেউ হয়ে থাকে। তো এই এলাকাটি কিভাবে ঠিক করা হয়? এগুলি জনসংখ্যার ভিত্তিতে কোনো এলাকা ঠিক করা হয়, এবং এই রাজ্যের মধ্যে যে এলাকাগুলি রয়েছে এক একটি এলাকাতে একটি বিধানসভার আসন হিসাবে ধরা হয়। ঠিক পশ্চিমবঙ্গের বিধানসভাতে মোট 294টি সিট রয়েছে, অর্থাৎ বিধানসভায় এমএলএ সংখ্যা রয়েছে। এর মধ্যে যে দলের কাছে বা যে জোটের কাছে এর অর্ধেকের বেশি, অর্থাৎ 148-এর একটি বেশিও সিট থাকবে, সেই দল ওই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে। এইবার আসি জনগণের কথায়, যে একটি আসনে যে জনগণ রয়েছে তারা যে ভোটের মাধ্যমে যাকে ইলেক্ট করছে, অর্থাৎ প্রার্থী হিসাবে নির্বাচন করছে, তারা যায় বিধানসভায় অথবা লোকসভার পার্লামেন্টে, এবং তারা তাদের যে সমস্যাগুলি রয়েছে সেইগুলিকে তুলে ধরে এবং সমাধানের চেষ্টা করে। এইবার ফেডারেশন সিস্টেম হিসাবে যে দুটি সভা রয়েছে সেটি হলো কেন্দ্র এবং রাজ্য, এবং এই দুটির মধ্যে যে আসন সংখ্যা রয়েছে সেই দুটোরই পার্থক্য রয়েছে, এবং এই দুটি ভোট সবসময় আলাদা আলাদা সময়ে হয়ে থাকে। তো কেন্দ্রের জন্য যারা নির্বাচিত হয়ে থাকে সাধারণ মানুষের দ্বারাই, সেটি হলো এমপিস, এবং রাজ্য সরকারে অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে যারা নির্বাচিত হয় সাধারণ মানুষের দ্বারা, তারা হলো এমএলএস। তো লোকসভার ক্ষেত্রে যেটি নির্বাচিত হয়, যে এমপিসগুলো নির্বাচিত হয় তাদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী হয়ে যায়, এবং যে বিধানসভা রয়েছে তার মধ্যে যেসব এমএলএগুলো নির্বাচিত হয় তাদের মধ্যে থেকে একজন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যায়। তো এই ভিডিওতে আমরা মূলত এমএলএর যেসব কাজকর্ম এবং যেসব স্যালারি সম্পর্কে রয়েছে সেইগুলি সম্পর্কে আলোচনা করব, এবং যে এমপির এই ভাগটি রয়েছে এটিকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। একজন এমএলএ হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? তো প্রথমটি রয়েছে, সেটি হলো যে ওই ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং তার বয়স অবশ্যই 25 বছরের বেশি হতে হবে। এবং তৃতীয় যে আরেকটি রয়েছে সেটি হলো যে ওই ক্যান্ডিডেট যে আসনে ভোটে দাঁড়াচ্ছে, অর্থাৎ প্রার্থী হচ্ছে, সেইখানে তাকে লিগ্যাল ভোটার হতে হবে। 2023 সালে বিধানসভায় পশ্চিমবঙ্গের যেসব বিধায়ক অর্থাৎ এমএলএ রয়েছে তাদের যেসব বেতন রয়েছে সেগুলিতে একটি পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ বিধানসভায় একটি বিল পাসের মাধ্যমে এটি করা হয়। তো এখানে কি হয়, এখানে নিজের সরকার তারা নিজেরাই কাজ করছে, তো এখানে একটি বিল তুলে তারা নিজেরাই তাদের বেতনটিকে বাড়াতে পারে অথবা কমাতে পারে। এই রাজ্য ভিত্তিতে যে এমএলএ এবং বিধায়ক রয়েছে তাদের বেতনও পরিবর্তন হতে থাকে। যেমন যে তেলেঙ্গানার বিধায়ক রয়েছে অর্থাৎ এমএলএ রয়েছে তেলেঙ্গানা রাজ্যের, তাদের বেতন সবথেকে বেশি ভারতের মধ্যে, প্রায় 2.5 লক্ষ টাকা।
কিন্তু যে পুরো ভারতের এভারেজ বিধায়কের স্যালারি রয়েছে সেটি হলো ৬০,০০০ টাকা। তো তাদের বেতন ১ম এ ১০,০০০ টাকা ছিল, কিন্তু বর্তমানে সেটি এখন বেড়ে ৫০,০০০ টাকার আশপাশে হয়ে গেছে। তাছাড়াও যদি তাদের বিধানসভাতে অধিবেশন চলে অথবা কোনো কমিটির মিটিং থাকে, তাহলে তাদের প্রত্যেক দিনে প্রায় ২,০০০ টাকা দেওয়া হয়। তো তাদের মাসের শেষে অবশেষে প্রায় ১,০০,০০০ টাকারও বেশি টাকা তাদের স্যালারি হিসাবে যোগ হতে থাকে। এবং তাছাড়াও তারা যেসব সুবিধাগুলি পেয়ে থাকে, সেটি হলো তারা সরকারি এবং বেসরকারি অনেক হসপিটালের কাছ থেকে তাদের চিকিৎসার যে খরচ রয়েছে সেটি পেয়ে থাকে, এবং তারা তাদের যে আ আ গাড়ি খরচ অথবা যেসব ঘর ভাড়া এইসব জিনিসগুলো এবং ইলেকট্রিসিটি বিল, এইসব বিলগুলো সরকার থেকে দেওয়া হয়ে থাকে। এবার অনেকের মনে হতে পারে যে একবার যদি কেউ বিধায়কের পদ থেকে সরে যায়, তাহলে তারা কি আর টাকা পায়? হ্যাঁ, তারা টাকা পেয়ে থাকে। তারা পেনশন পেয়ে থাকে। ১ম এ যখন তারা বিধায়কের পদে থাকে, তখন তারা একটি সেলারি পায়, এবং যখন তারা বিধায়কের পদ থেকে সরে যায়, তখন তারা পেনশন পেয়ে থাকে, এবং এই টাকাটিতে প্রায় ২০,০০০ টাকার আশপাশে হয়ে থাকে, এবং কেউ যদি একবারের বেশি বিধায়ক হতে পারে, তাহলে তার টাকা বছরে ধীরে, ধীরে বৃদ্ধি পায়। বিধায়কের যে প্রধান কাজটি হলো, সেটি হলো রাজ্যের জন্য আইন তৈরি করা। যে বিধানসভাতে যেসব বিধায়কগুলো অর্থাৎ এমএলএ গুলো থাকে, সেখানে যেসব সাধারণ মৌলিক কাজকর্ম রয়েছে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে ও তারপরে উন্নয়নের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রগুলিতে দেখার জন্য, এবং বিভিন্ন পরিষেবামূলক যেমন পুলিশ পরিষেবা, এইসব পরিষেবাগুলিতে নতুন, নতুন আইন প্রণয়নের জন্য যেসব বিলগুলি ওঠে, সেই বিলের ওপর বিভিন্ন বক্তব্য দিয়ে এবং আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন সমালোচনার মাধ্যমে সেইগুলোকে তুলে ধরা এবং নতুন একটি আইন বানানোই হলো বিধায়কের প্রধান কাজ। এবং দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি হলো সেই এমএলএটি যে জায়গাটির থেকে তার আসনটি পেয়েছে এবং যে জায়গাটির থেকে সে জিতেছে, সেই জায়গাটির বিভিন্ন সমস্যা, যেমন হতে পারে ওই গ্রামটি বা শহরটির যেসব জল নিকাশি ব্যবস্থা এবং ওই গ্রামটির উন্নতির জন্য যেসব কাজকর্ম রয়েছে, সেইগুলো করাই হলো একটি বিধায়কের কাজ। এবং তৃতীয় যে আরেকটি পয়েন্ট রয়েছে, যেসব সাধারণ মানুষ রয়েছে, সেইসব সাধারণ মানুষের কথাগুলো সেই প্রতিনিধি অর্থাৎ বিধায়কের মাধ্যমে বিধানসভায় তুলে ধরাই হলো ওই বিধায়কের প্রধান কাজ। তো এই ছিল আজকের ভিডিও। এমএলএ এবং তার কাজকর্ম এবং তার স্যালারি এইসব সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।